নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি পুষ্মিতা আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। 5 গ্রাম কাগজ কল বিলগ্নীকরণ নিয়ে আসামবাসীর সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন সুস্মিতা দেব। কথা রাখেননি প্রধানমন্ত্রী, প্রমাণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর সিভিল হাসপাতালকে উন্নীত করার লক্ষ্যে 3রা অক্টোবর শিলচর মধ্য শহরে আয়োজিত হবে নাগরিক সভা। দীর্ঘ প্রতীক্ষার পর উদরবন্দে শুরু হলো জল প্রকল্প সংস্কারের কাজ। পাথারকান্দিতে আয়োজিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠানে উন্মোচিত হলো প্রষ্টুর মূর্তি। এবারে বিস্তারিত খবর। 5 গ্রাম কাগজ কল বন্ধ হওয়ার পেছনে যদি কংগ্রেসের উপর অভিযোগ লাগানো হয়, তবে 5 গ্রাম পেপার মিলে বাস সরবরাহে জড়িত কিছু বিধায়ক ও সাংসদ যারা বিজেপিতে বর্তমানে আছেন তাদেরকে অ্যারেস্ট করতে হবে। বিজেপি সরকার 1700 কোটি টাকার প্রকল্প মাত্র 570 কোটি টাকায় বিক্রয় করে মানুষকে বোকা বানিয়েছে। আসামের রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া কথাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করতে সক্ষম হয়েছেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় বলেছিলেন যে জাগি রোড এবং 5 গ্রাম পেপার মিলকে শীঘ্রই চালু করা হবে। কিন্তু চালু করা তো দূর, উল্টো কাগজ কলগুলোকে বেসরকারীকরণ করে রাজনৈতিক মদতপুষ্ট প্রভাবশালী নেতাদের পরিবারের সদস্য এবং পুত্রদের কাছে মুনাফা লুটতে হস্তান্তর করতে হবে বলে অভিযোগ জানান সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়ে বলেছিলাম যে আপনি পেপার মিলটা টেক ওভার করে নিন, যেভাবে কেরালা করেছিল। কিন্তু টেক ওভার কেন করেনি? ইন্ডাস্ট্রিটাকে চালাবার জন্য, ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করার জন্য না। উনি টেক ওভারের কথা বলছেন ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করার জন্য। এবং 2টা ইন্ডাস্ট্রির জায়গায় আজকে আমরা বরাকে এবং নগাঁওতে আমি জানি না কী করবে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি দিবে একজন ব্যবসায়ীকে, একজন উদ্যোগপতির লাভবানের জন্যে। আর আমি যদি ভুল থাকি তবে আমি অনুরোধ করছি যে আসামের মুখ্যমন্ত্রী বা বিজেপির কোনো নেতা আপনারা প্রেস মিট করে আমার কথাগুলা ডিনাই করে আমাকে জানান যে আপনারা কি বলতে চান এই ব্যাপারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি একটা কথা বলি, যে সার ব্যাপারে ওর সম্পত্তি আগে কি ছিল আর ওর সম্পত্তি আজকে কি আমরা সবাই জানি। আসলে যে সার মতো মানুষের 100টা বেনামি কোম্পানিও থাকতে পারে, আমি বলতে পারবো না। সো বেনামে যদি কেউ বিজনেস করে আমি প্রমাণ করতে পারবো না, তাইলে আমি স্পেসিফিক কোনো নাম বলবো না, কিন্তু আমার সন্দেহ আমি বলছি। আর আমার সন্দেহটা যদি ভুল থাকে, যেদিন এটা ভুল প্রমাণ হবে ওই দিন আমি প্রেস মিট করে স্বীকার করবো যে আমার সন্দেহটা ভুল ছিল। বাট আমি 2-3টা যুক্তিসঙ্গত প্রশ্ন তাই তুলে করছি। এই রহস্যটা কি? 5 বছর আগে কি আপনি 570 crore চেয়ে এই প্যাকেজটা দিতে পারতেন না? 5 বছর আগে কি আপনি এসপিসির অ্যাসেটগুলা টেক ওভার করতে পারছেন না? এখন কেন? দিস ইজ, প্লিজ বিলিভ মি, এটা সোনোয়ালের এগুলা মাথা আসে না। সোনোয়াল যে এগুলা এত এরকমের বুদ্ধি ওনার নেই, কিন্তু এটা হলো ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বুদ্ধি। আর আমি জেসা ফ্যাশনের নাম নিয়ে বলবো না, কিন্তু আমরা সবাই জানি যে হেমন্ত বিশ্ব শর্মার গুরু হলো অমিত শাহ। তো এটা কেন হয়েছে? সমঝদার কো ইশারা কাফি। আর আমি মানহানির কেসে পড়তে চাই না, কিন্তু আমি এই ইস্যুটা ছাড়বো না, আমি এটার পিছনে পড়ে থাকবো। এটাই আমার বিরোধী একজন দলের নেত্রী হিসাবে বা প্রতিনিধি হিসাবে এটাই আমার কাজ। আর আমি পত্রপত্রিকার সাংবাদিক বন্ধুদেরও বলবো যে কালকে আমি হেডলাইনে দেখতে চাই যে প্রাইম মিনিস্টার মোদি কথা দিয়ে কথা রাখলো। এটাই হলো বাস্তব। ভুলটা কি? I request Dr. Rai that prove me wrong. আপনি এমপ্লয়িজদের
যে লিগাল ডিউটা ছিল তখন যখন উনি পার্লামেন্টে মুখ খুলেছিলেন 36 না 37 মাস, আমি ঠিক বলতে পারবো না, উনি গিয়ে 24 মাসের চাইলেন। হাউ ক্যান ইউ রিডিউস, পুট ইট অন দ্য রেকর্ড অফ দ্য পার্লামেন্ট, মিসরিপ্রেজেন্ট দ্য এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন? তার মানে আপনার জন্য আপনার পার্টি আর অগ্রিম। আপনি ক্লোজ ডোরেও তো একটা চিঠি দিয়ে বলতে পারতেন যে এই ডিউটা দেওয়া হোক। So this is the situation, and it is very sad যে এই ইন্ডাস্ট্রিটা বন্ধ করা হচ্ছে। আর প্রাইম মিনিস্টার মোদি একবার মিথ্যা কথা, যদি অ্যারেস্ট করে ব্যাম্বু সিন্ডিকেটের কাউকে জেলে দিতে হয়, বিজেপির একজন নেতা জেলে যেতে পারে যিনি এখন বিজেপিতে আছে। আমি তো বলছি যদি কোনো প্রমাণ থাকে, কেউ যে হোক, কংগ্রেসের হোক, বিজেপির হোক, সিপিএম এর হোক, ইউডিএফ এর হোক, তৃণমূলের হোক, ফাইল এন এফআইআর। আর আমি প্রমাণ করে দেবো, আমার কাছে ছবি আছে। এই পেপার ইন্ডাস্ট্রি এত হেভি ডিভিডেন্ড দিয়েছে, হিউজ ডিভিডেন্ডস ওয়ার গিভেন ডিউরিং মাই ফাদার্স টাইম। আর যদি কেউ ব্যাম্বুর সিন্ডিকেট করে থাকে, সব সিন্ডিকেটটা তো বিজেপিতে বসা, অ্যারেস্ট করে। রাজদীপ রায় কি জানে না ব্যাম্বু সিন্ডিকেট কে করেছে? না গোবিন্দবাবু জানেন? হ্যাঁ, ওরা তো আশ্রয়ের জন্য এখন বিজেপিতে আছে, করেও বোধ অ্যারেস্ট করে না কেন এফআইআর? 2020 সালের নভেম্বর মাসে রাজ্যের তদানীন্তন স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী সিভিল হাসপাতালকে 300 শয্যার হাসপাতালে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ সংশ্লিষ্ট মহলে খোঁজ খবর নিয়ে জানতে পারা যায় যে এটা শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নয়। অথচ সে সময় করোনা সংক্রামকের শিকার রোগীদের জন্য হাসপাতালের একটি অংশ আইসিইউ স্থাপনের কাজ চলছিল। সেই ঘোষণার পর আইসিইউ এর সরঞ্জাম এখান থেকে সরিয়ে ফেলা হয়। তিনি বলেন যে হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হলেও এখানে কোনো অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলা হয়নি, যার ফলে কোনো রোগীদের অক্সিজেনের প্রয়োজন হলে তাকে মেডিকেল কলেজে স্থানান্তর করতে হবে। হ্যাঁ, আমরা নমস্কার আপনাদের। আমরা শিলচর মার্চ ফর সায়েন্স থেকে আপনাদের আজকে সাংবাদিক সম্মেলন ডাকলাম শিলচর সিভিল হাসপাতাল। আমরা 2 বছর ধরে, গত 2019 থেকে আমরা শিলচর সিভিল হাসপাতাল নিয়ে খোঁজখবর নিচ্ছিলাম যে কী অবস্থা। যাই হোক, খোঁজ নিতে নিতে দেখলাম যে প্রচুর পরিমাণে এখানে ডাক্তার নেই এবং পরিকাঠামোটাও নেই। এর মধ্যে হঠাৎ 2020 সালে তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। উনি এসে এখানে বললেন যে এখানে 300 বেডের হাসপাতাল তৈরি হবে। আমরা বেশ খুশি হলাম, আনন্দিত হলাম। এরপর তো এখন উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তো আমরা তারপর কী করলাম, তারপর আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ দিয়ে বললাম যে 300 বেডের হাসপাতালের খবর। তখন বলে যে না, এটা তো অলরেডি চলে গেছে, টিকিট সব চলে গেছে, নোট চলে গেছে। আমরা শুধু একটা রিকোয়েস্ট করেছিলাম যে 300 বেডের হাসপাতালের সঙ্গে যেন একটা ইটিপি প্ল্যান, এটি মানে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, মানে যেখান থেকে আপনার যে মেডিকেল কলেজে বর্জ্য পদার্থ যেগুলো থাকে, ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো থাকে, সেগুলো যেতে বললেন ঠিক আছে। তখন উনি আমাদের বললেন যে একটা কাজ করেন, আপনি ডাক্তার মাজার ভুঁইয়া আছেন, ওনার সঙ্গে একটু যোগাযোগ করুন, ভুঁইয়া সিভিল হসপিটালই থাকেন। আমরা গেলাম ওনার সঙ্গে, উনি বললেন যে না, আমার কাছে তো কিছু নেই, আপনি বলুন একটা কাজ করুন, আমাদের যে এখানকার যে আধিকারিক যে আছেন, মানে সিভিল হসপিটালের মানে এডিসি যে চার্জে আছেন, এল ফাইডিএম, উনি হচ্ছে কাছাড় জেলা পরিষদে আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করলাম। উনি বললেন যে না, আমার কাছে কোনো খবর নেই। অর্থাৎ ওনাদের কাছেও কোনো খবর নেই। হেলথ যে আমাদের ডিপার্টমেন্ট আছে এখানে, তাদের কাছেও খবর নেই। আমাদের জানতে ইচ্ছা করে যে 300 বেডের হাসপাতালে কী। ইদানিং বেশ কিছু 4-5 জন ডাক্তার ওরা নিয়োগ করেছে সরকার থেকে। তাদের সাইকিয়াট্রিস্ট আছে, তারপর অর্থোপেডিক্স আছে, হ্যাঁ, আই স্পেশালিস্ট, সার্জনও করেছে, কিন্তু তাদের কোনো পরিকাঠামো। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দন্ত চিকিৎসক থাকা সত্ত্বেও তার যে পরিকাঠামোটা দরকার, সেই পরিকাঠামোটা নেই। আমরা জানতে পেরেছি যে একটা যে যাতে যখন রোগীরা আসে তখন একটা চেয়ারের মধ্যে সে 2019 সাল সেই সময় আমরা গিয়ে দেখলাম যে অনেক নাড়াচাড়া করার পর আমরা একটা ডিমান্ড ছিল, অনেকেরই ডিমান্ড ছিল সেটা যে এখানে একটা একটা ব্লাড ব্যাঙ্ক। যখন দিলীপ মহাশয় ছিলেন তখন তিনি দুটো কাজ করেছিলেন। একটা
একটা হচ্ছে ব্লাড ব্যাংকটা তৈরি করেছিলেন আর একটা স্ক্যান করার জন্য খুব কম পয়সায় 10 টাকা একটা স্ক্যানিং। এবং বাকি আমরা যে দেখলাম যে শুধুমাত্র গাইনোকোলজি যে ডিপার্টমেন্টটা আছে সেটাই একমাত্র স্ট্রং, বাকি কোনো ডাক্তার নেই। আমরা একটা হিসাব আমরা দেখলাম যে 2019-20 যে ওদের কাছে যে চার্টটা আছে তাতেও দেখলাম 1,17,000 মানুষ মানে এখানে পেশেন্ট এসেছিল বছরে আউট পেশেন্ট। এরপর আমরা খোঁজ নিয়ে দেখলাম এখানে মাত্র 50টা মানে সজ্জার একটা ব্যবস্থা আছে, তাও শুধু গাইনোকোলজি, কোনো সার্জন নেই, কোনো পেডিয়াট্রিক্স নেই, কোনো দন্ত চিকিৎসক নেই। হ্যাঁ, উনি বলেছিলেন যে দন্ত চিকিৎসক আছে, গিয়ে দেখলাম দন্ত চিকিৎসকের কাছে দেখলাম যে ডাক্তার আছে, কিন্তু এখানে দাঁত তোলার কোনো ব্যবস্থা নেই। মানে দেখবেন একটা যেমন দন্ত চিকিৎসকের কাছে গেলে পরে একটা চেয়ার থাকে কম করা যায়, কিন্তু চেয়ারটা নষ্ট। আই স্পেশালিস্ট থাকলেও কী হয়েছে পরিকাঠামোগুলো কোনো কিছু আমাদের নেই, সে নিয়ে আমরা কিন্তু অনেকবার কথা বলছি। হঠাৎ যখন আমাদের কোভিড চলছিল তখন 2020-এ 1 নভেম্বর বা 2 নভেম্বরে করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসেছিল। এসে তখন উনি বললেন যে এখানে 300 বেডের হাসপাতাল তৈরি হবে। আমরা খুব খুশি হলাম। এরপর থেকে আমরা একটু আস্তে আস্তে খবর নেওয়ার চেষ্টা করলাম 300 বেডের হাসপাতালের খবরটা কোন জায়গাতে আছে। আমরা প্রথমেই গেলাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, একটা শুক্রবার দিন তারা ডিসির মিটিং হয়। সেই মিটিংয়ে বললেন হ্যাঁ আমাদেরটা হবে এখানে 300 বেডের হাসপাতাল, এটা নিয়ে অনেক প্রজেক্ট গেছে, রিপোর্ট গেছে। আমরা বললাম যে এইখানে যে এখন 300 বেডের হাসপাতাল হবে, এখানে আপনি জানেন যে আমি বলছিলাম যে এটা সঙ্গে ডিমান্ড করেছিলাম এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, মানে এফ্লুয়েন্ট মানে যেটা বর্জ্য পদার্থ যেগুলো থাকে আর সেগুলো যেন ভালো মতো ট্রিটমেন্ট করে সেটাকে পাঠানো হলো না, সেটাও আমরা পাঠিয়ে দিচ্ছি। এরপর যখন খোঁজ নিলাম আমরা সিভিল হাসপাতাল, তারপর হেলথ ডিপার্টমেন্ট, এমনকি এখন যে আপনারা জেলা শিলচর কাছা জেলা পরিষদ যেদিন আছে ডাক্তার সামনাদার ভাইয়া ভুলে গেছে, উনি চার্জ ওনার সঙ্গে যখন বললো না না এগুলো সব থাকবে, এসব কোনো আমাদের কাছে কোনো করেসপন্ডেন্স আমাদের সামনে। তখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে 300 বেডের বিষয়টা কোথায়, কারণ আমরা জানি হেলথ ডিপার্টমেন্টের কাছে কোনো হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাকে একই কথা বলেছে, এবং সিভিল হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট উনি বলেছিলেন যে হিমন্ত বিশ্ব শর্মা আসার সময় ওখানে আর্কিটেক্ট নিয়ে এসেছিলেন এবং বিল্ডারকেও নিয়ে এসেছে, এখান থেকে মাপঝোপ টাকঝোপ সব করে গেছে, কিন্তু তারপর আর কোনো অফিসিয়াল করেসপন্ডেন্স আমরা খুঁজে পাইনি। এই জায়গাটার থেকেই আমার মনে হয়েছিল যে এই যে সিভিল হাসপাতালটা আমাদের শহরের মধ্যে আছে, এখন কিন্তু আপনি দেখবেন বেশ কয়েকজন ডাক্তার নিয়োগ করা হয়েছে, ঠিক আছে, তার মধ্যে আপনি আপনি সার্জন পাবেন, পেডিয়াট্রিক পাবেন, মানে শিশু ডাক্তার পাবেন, তারপর আপনি সার্জারি সাইকিয়াট্রিস্টও আছে, কিন্তু পরিকাঠামো আই স্পেশালিস্টও আছে, কিন্তু পরিকাঠামো আমরা নামগুলো লিখি। সার্জারি ডিপার্টমেন্ট, সার্জারি ডাক্তার সার্জারি ডাক্তার নিয়োগ করা হয়েছে, আই স্পেশালিস্ট নিয়োগ করা হয়েছে, অর্থোপেডিক্স ডাক্তার নিয়োগ করা হয়েছে, হ্যাঁ অর্থোপেডিক্স করা হয়েছে, সাইকিয়াট্রিস্টও করা হয়েছে, কিন্তু এখানে 4 জন করা হয়েছে, 4 জন নতুন আমাদের যে জায়গাটা এই 4 জনের কাছেই কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই ট্রিটমেন্ট করা। ট্রিটমেন্ট তাতে কী হয়, ওরা ধরুন মানে সামান্য কোনো কিছু সমস্যা হলে তো সমাধানটা করে দিতে পারে। এবারে বিরতির পর বাকি খবর। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি এবার সব দৃঢ় হয়ে বছর চলে বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, ভেরি স্ট্রং। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग।
सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं और उसे पिलाया। या हो सर्दी, बस एक कप रोज कैंडी थी, हेल्दी भी टेस्टी भी। খবরে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অধ্যয়ন খুবই জরুরি হয়ে পড়েছে। এই অধ্যয়ন এবং পূর্ণ অধ্যয়নের প্রক্রিয়াতে পাথারকান্দির মতো এরকম একটি প্রান্তিক অঞ্চলে মৃত্যুর প্রায় শতবর্ষ পর বিদ্যাসাগরের এই আবাক্য মূর্তি উন্মোচন করা হয়। আজকের দিনে এটাকে আমাদের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদ্যাসাগর সম্বন্ধে আরও বেশি করে জানার ও বোঝার আহ্বান জানালেন শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। আমাদের এই দেবাশিস বাবু যেভাবে বিদ্যাসাগর মহাশয়ের কর্মকাণ্ডকে তুলে ধরলেন, তারপরে বিদ্যাসাগর মহাশয়ের সম্বন্ধে বলার কিছু থাকে না। কারণ তার যেভাবে তার এই বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে তার চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে আমি হার্দিক সমর্থন জানাই। আমাকে মাস্টারমশাই বলছিলেন যে বিদ্যাসাগর সম্বন্ধে কিছু বলবেন। আমি বললাম, দেখুন আমি বিদ্যাসাগর সম্বন্ধে কিছু বলতে পারবো, কারণ আমি প্রথমত সাহিত্যের মানুষ নই। আমি সাহিত্য নিয়ে কখনো সেরকম আলোচনা করিনি বা পড়াশোনা করিনি। এই মুহূর্তে শুধু একটু বিদ্যাসাগর সম্বন্ধে যা কিছু ছোটখাটো পড়াশোনার মধ্যে যা কিছু আমাদের দেখার মধ্যে শোনার মধ্যে এইগুলা। উনি বলছিলেন প্রধানমন্ত্রীতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের একটা ঐতিহাসিক যে সাক্ষাৎ হয়েছিল, সেই সাক্ষাতের মুহূর্তগুলো সম্বন্ধে কিছু বলা। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না সেই সাক্ষাতের মুহূর্তের কথাগুলো আমার বলবো কিনা, কারণ আমাদের সময় অনেক অতিক্রান্ত হয়েছে। আমি বিশেষ করে আমাদের 4টের সময় আবার আমার দপ্তর খুলবে, সেখানে আমার খুব প্রয়োজন উপস্থিত থাকা, এবং আমার ডিপার্টমেন্ট যেটা চলছিল সেখানে আমি অর্ধেক অবস্থাতেই চলে এসেছি। বিগত 11 সেপ্টেম্বর তারিখে পাথারকান্দির ষোলগড়ি গ্রামে জমি সংক্রান্ত বিবাদে জের ফোর্সির দলবদ্ধ আক্রমণে পাথারকান্দির মোহরি গনির আলীর মৃত্যুজনিত খবরের রেশ কাটতে না কাটতেই ফের বুধবার সন্ধ্যায় অনুরূপ কাণ্ড ঘটে গেল পাথারকান্দি থানাধীন ডেফলালা গ্রামে। এতে আব্দুল সরুর নামের এক পৌর নিজ পড়শিদের হাতে গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। তোমার জাগা জমি লিয়ে কিতা একটা বিবাদ আছে, বিবাদ হওয়ার কারণে ওজন জামাল যে আর ওজন মাস্টার আব্দুল রকিব মাস্টার আর তখন আছেন গিয়াসুদ্দিন ও তাই আর দিনের বেলা একটা সময় আইছেন, তখন আমি বাড়িতে আসলাম। আমার পরে কইছেন যে তুমি ওলা কিতা ঝগড়া করছেন, আমি আসলাম না, পূর্ব বাইরে আসলাম। এরপরে আবার বাজে তো কইছেন তুমি বিকালে আমার বাড়ির সামনে, তান্তার বাড়ি আমরা রাস্তার সামনে, কইছেন যে বাড়ির সামনে যাইতে সময় তোমার আমরা খাটিয়া টুকরাইব। তখন তো জামালউদ্দিনও কইছেন আর গিয়াস একটার সময়। তারপরেও তো সব শেষ হয়ে গেছে, যার যারি করে গেছে গিয়া। এরপরে তো আমরা বাইরে গেছি গিয়া,
আমি কতক্ষণ দিয়ে গেছি এখানে। আর তখন একটা ফোন গেছে যে কামটা খাটি দিছে, তখন আমরা গিয়া পাইছি, ওখান থেকে আনছি আমিও। বাবা, আপনার নাম? আমার নাম রশিদ আহমদ। আপনার বাবার নাম? আব্দুল সবুর। ঘটনা কটার সময়? ঘটনা হচ্ছে মাসের পর 6টার সময়। কয়? তারা 3 জন। কে কে আছে? মাস্টার আব্দুল রকিব, গিয়াসউদ্দিন আর জামালউদ্দিন। এখন আমরা ঘর থেকে দুসরা মানুষে ফোন করছি আমরা কাছে, আচ্ছা, ফোন করিয়া করছি হলো। ও তখন আমি গেছি স্পিডে গিয়া, মানে তাকে বড় করিয়া আনিয়া হসপিটাল নিয়ে যাইছি। যার একটা গেছি থানা দিছে, ওখানে হসপিটাল ঘটে না আসামি করা হয়েছিল। এটা জমি নিয়ে, জমি মাটি নিয়ে। উদারবন্দের জয়পুর ব্লক এলাকায় আজ 4টি জল প্রকল্পের সংস্কার কাজ উদ্বোধন করলেন পূর্ব উদারবন জেলা পরিষদ সদস্যা বিজয়তা মাহাতো। জল জীবন মিশনের অধীনে প্রকল্পগুলির জন্য প্রায় 1,70,00,000 টাকা বরাদ্দ হয়েছিল। এই অর্থে হরিনগর, ছেত্রীপাড়া, মদিবস্তি ও কনকপুর তৃতীয় খণ্ডের জল সরবরাহ প্রকল্পের সংস্কার কাজ সম্পূর্ণ হয়েছে। সব স্থানেই উদ্বোধন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে প্রধান অতিথি জেলা পরিষদ সদস্যা বিজয়তা মাহাতো, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার দেবব্রত পাল, বিজেপির মণ্ডল সভাপতি বিনোদ শর্মা, এপি সহ সভানেত্রী পাপড়ি দত্ত, জিপি সভানেত্রী অলি বর্মন, চন্দ্রকলা সিংহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সামনে খুব সুন্দর। 27 নং জাতীয় সড়কের বাইক চালক ও গরুর মধ্যে সংঘর্ষ হয়ে পথ দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্গাপূজার আগ মুহূর্তে লঙ্কা লামডিং 27 নং জাতীয় সড়কে একজন বাইক চালক দ্রুতগতিতে বাইক নিয়ে লামডিং অভিমুখে আসার সময় একটি গরুকে ধাক্কা মারে। এই বাইক চালক ও তার পিছনে থাকা ব্যক্তিজনও আহত হয়। আহত ব্যক্তির নাম বয়স 35 বছরের জয়রাজ ও বিজয় দাস, দুজন লামডিং খাগারগাঁও বস্তির বাসিন্দা। আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে লামডিং প্রশাসন লামডিং সিভিল হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনা সংঘটিত হওয়া বাইকটির নম্বর AS12J9233। আমারে পাঠাইছে ডিসি অফিসত পাইছে নেকি? ডিসি অফিসে এদিন যে গৈছিল গরু লৈ গেছিলাম। লয়ে যেতেছি লঙ্কা খাইদা করে না নামটো কি আছিলে? রহিমা খাতুন। কি হল ঘটনাটো? গরু এখানে আমি সারাদিন খাওয়াইয়া লইয়া যেতেছিলাম আর বাইকে মেরে দিচ্ছি। কখন হয়েছে ঘটনাটা? এই আধা ঘন্টা হইল। আপনার ঘর কোনখানে? এইখানে ক্যাম্পেই থাকি। বাঁশকান্দি গোবিন্দপুর গরুবাজার লাগোয়া আব্দুল মাতলিব লস্করের বাড়িতে মঙ্গলবার দুপুর থেকে শিলচর বন বিভাগের এক অভিযানে মোট 500 সেফটি চিরা কার্ড জব্দ করা হয়, কিন্তু বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। এই দিন শিলচর বন বিভাগের প্রোটেকশন রেঞ্জ অফিসার শিবহরি সিনহা সহ অন্যান্য অধিকারীগণ ও
ফরেস্ট ব্যাটালিয়ন সহ এক অভিযান চালানো হয়। এই দিন লক্ষ্মীপুরের রেঞ্জ অফিসার পবিত্র কুমার দাস সহ অফিসে কর্মকর্তাগণ এই উপস্থিতি এই কাঠগুলি লক্ষ্মীপুর রেঞ্জে নিয়ে রাখা হয়। কাঠের বাজার মূল্য 5 লক্ষ টাকা হবে বলে বন বিভাগের সূত্রে জানানো হয়। আমরা জেনারেলি ইনফরমেশন তো রিলায়েবল সোর্সেই পাইয়া আমরা সিসিএফ স্যার আর ডিএফও স্যার তারা দুইজনে আমরা মানে এখান থেকে পাঠাইছি। এরপরে আমরা গিয়া ঠিকও জায়গাত গিয়া সার্চ করার পরে পাইছি, আমরা গিয়া অপারেশন শুরু করি। নেতৃত্ব আমি নিজেই, আমি প্রোটেকশনের রেঞ্জ অফিসার প্লাস লক্ষ্মীপুরের রেঞ্জ অফিসার আর সদরের স্টাফ, প্রোটেকশনের স্টাফ, লক্ষ্মীপুর রেঞ্জের স্টাফ আর এপিএফ পার্সোনেলও আসিল আমার সাথে, আমরা যে ফরেস্ট ব্যাটালিয়ন যেটা। জাতীয় সড়কের উপর রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে শ্রীকুনা এলাকায়। জানা যায় বুধবার 3:30 নাগাদ শ্রীকুনা বরাকপাড় এলাকায় সড়কের উপর এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন, এতে ভিড় জমে যায় সড়কের উপর। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। যদিও মহিলার পরিচয় জানা যায়নি। এদিকে সূত্র অনুযায়ী জানা যায় মহিলার অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে এটা দুর্ঘটনা কিনা এখনও স্পষ্ট হয় নাই। স্থানীয়রা অনুমান করে যানবাহনের মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরও একবার। 5 গ্রাম কাগজকল বিলগ্নীকরণ নিয়ে আসামবাসীর সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন সুস্মিতা দেব। কথা রাখেননি প্রধানমন্ত্রী, প্রমাণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর সিভিল হাসপাতালকে উন্নীত করার লক্ষ্যে 3রা অক্টোবর শিলচর মধ্য শহরে আয়োজিত হবে নাগরিক সভা। দীর্ঘ প্রতীক্ষার পর উদারবন্দে শুরু হলো জল প্রকল্প সংস্কারের কাজ। পাথারকান্দিতে আয়োজিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠানে উন্মোচিত হলো প্রষ্টুর মূর্তি। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।